সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তার ডায়লগ তাকেই ফিরিয়ে দিচ্ছে। সূর্য পেছনে ঘুরে একবার সমস্ত ঘরে চোখ বুলিয়ে নিল। মারাত্মকভাবে গুছিয়ে রেখেছে ঘর। জামা কাপড় ওয়ার্ড্রবে রেখেছে ঠিকই, কিন্তু ড্রয়ারের বাইরে দিয়েও জামা কাপড় দেখা যাচ্ছে, কিন্তু কিছু অংশ বের হয়ে আছে। বিছানার দিকে তাকালে মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ ওখানেই খেলা হয়েছে। পড়ার টেবিল, সেখানে তো বই খাতা বাদে বাকি সবকিছু আছে। অন্যান্য কিছু বর্ণনা করার ধৈর্য তার নেই, আর না আছে ওই ইডিয়টের সাথে তর্ক করার। তাই সে অগত্যা কথা না বাড়িয়ে প্রস্থান করলো। নিজ ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে নাবিল। সেখানে এক ফালি চাঁদও রয়েছে, আর সেই চাঁদকে ঘিরে অসংখ্য তারা যেন পাহারা দিচ্ছে। সেই দিন তাড়াহুড়ো করে সাজেক থেকে ফেরার পর তার আর কথা হয়নি পিঙ্কির সাথে। তবে আজ মনটা কেন জানি ব্যাকুল হয়ে উঠেছে। খুব কথা বলতে ইচ্ছা করছে। কথা বললেই ঝগড়া হবে নিশ্চিত, তবু কথা বলতে হবে। তাই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সে। পকেট হাতে মোবাইলটা বের করে কল করলো কাঙ্ক্ষিত নম্বরে, এবং প্রথমবারেও রিসিভ হলো। তবে নাবিল কোনো কথা না বলেই মোবাইল কানে ধরে দাঁড়িয়ে আছে অপরপক্ষের সাড়া পাওয়ার আশায়। পিঙ্কিও কিছুক্ষণ ফোন কানে ধরে বসে রইলো। নাবিল কথা বলছে না দেখে সে নীরবতা ভেঙে বলল, হ্যালো। এবারে নাবিল নিশ্চুপ, তবে পূর্বের তুলনায় ঠোঁটটা একটু বেশি প্রসারিত করলো। কি হলো, কথা বলছিস না কেন? কপট রাগ দেখিয়ে বলল পিঙ্কি। ক আমি কি করব, তুই ক। খ গ ঘ উঙ্গ চ ছ। এই থাম তুই, কাজের কথা বল। আই লাভ ইউ। এই নাপিতের বাচ্চা, থাম বলছি। কি কইছি বাড়া? আর নাপিত কইছস কেন মাংকির বাচ্চা? আমি এখনো তোরে মাংকি কইছি বাড়া? তুই তো নাপিতই, আর একটা কথা বলবি না। নাপিত নাপিত কস কেন? আয় তোর চুল কাইট্টা দেই। দেশে নাপিতের অকাল পড়েছে যে তোর থেকে চুল কাটাবো। তোর ওই ফেরফেরি আমি কাটতাছিও না। কি বাড়ার চুল উনার। ঝগড়া করতে কল করেছিস? না, পিরিত করতে করছিলাম, কিন্তু তুই তো করবি না। মেজাজ খারাপ কইরা ছাড়ছস। এখন পিরিত করার মুডও নাই। আমি যদি বলি এখন আমার মুড এসেছে, করবি? এই বাড়া থাম তুই। কি করব তোর লগে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, অশ্লীল বালিকা। বলেই কল কেটে দিল নাবিল, আর মুচকি হেসে মনে মনে বলল, তুই চলস ডালে ডালে, আমি চলি ফাতায় ফাতায়, মাংকির বাচ্চা। এই যে একটু কথা বললো, তাতেই তার আজকের দিনটা খুব ভালো করে কাটবে। সারাদিন এইসব কথা ভাববে আর ব্লাশ করবে। সবসময় ঝগড়া করতে করতে কখন যে ভালোবাসা নামক অনুভূতিটা তাকে জেঁকে ধরেছে জানা নেই নাবিলের। তবে বছর দুই আগে বুঝতে পেরেছে, আর সে তুর্যের মতো অনুভূতি লুকিয়ে রাখতে পারে না। তাই নিজে বোঝার সাথে সাথে ভালোবাসার মানুষটাকেও জানিয়ে দিয়েছিল। প্রথম প্রথম পিঙ্কি একটু অস্বাভাবিক ব্যবহার করলেও এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে নাবিলের সামনে এখনো নিজের প্রকাশ করেনি। তার ধারণা সে নাবিলকে বন্ধু হিসেবে ভালোবাসে, এর বেশি কিছুই না। কিন্তু নাবিল তো তাকে বোঝে, তাই এখনো হাল ছাড়েনি। পিঙ্কি তখন শয়তানি করেই কথাটা বলেছিল। ভেবেছিল নাবিল রাজি হয়ে যাবে আর ওকে কিছু কথা শোনাবে, কিন্তু নাবিল যে তার কয়েক কাঠি উপরে সেটা বোধহয় ভুলে গিয়েছিল। সে কিভাবে অপমান করে কলটা কেটে দিল। তাকেও বলিহারি, সে তো জানেই নাবিল প্রতিবার এভাবে ঢং করে কল কেটে দেয়। তাহলে সেই বা রিসিভ করে কেন? কেটে দিলেই তো পারে। আর ওর সাথে ঝগড়া করতেও কেন এত ভালো লাগে? ওর কথা মনে হলেই বা কেন মুখে হাসি ফুটে ওঠে? তাহলে নাবিলের কথাই ঠিক, সেও কি নাবিলকে ভালোবাসে? জরুরি তলবে সবাইকে এক জায়গায় হাজির করেছেন আকবর চৌধুরী। বাদ পড়েনি চৌধুরী পরিবারের কোনো সদস্য। সবাই খুব আগ্রহ নিয়ে বসে রয়েছে তার মুখের কথা শোনার জন্য। বড়দের মনে কৌতূহল থাকলেও সেটা বুঝে ওঠা যাচ্ছে না। তবে ছোট তিনটা কথা শোনার জন্য বারবার তাড়া দিচ্ছে। তুর্যের জন্যই মূলত অপেক্ষা করা। সে বলেছে 5 মিনিট পর আসছে। 4 মিনিটের মাথায় হাজির হলো তুর্য। সে আসতেই আকবর চৌধুরী কথা শুরু করলেন। খুব শীঘ্রই বিয়ের আয়োজন হচ্ছে, প্রস্তুতি নাও সবাই। সবার মনে কৌতূহল, কার বিয়ে, কিসের বিয়ে? হুট করেই এ কথা কেন বললেন তিনি? কিন্তু কেউ কোনো প্রশ্ন করলো না, কেননা আকবর চৌধুরী কথার মাঝে প্রশ্ন করা পছন্দ করেন না। তাই আর কেউ কোনো প্রশ্ন না করে তার পরবর্তী কথার জন্য অপেক্ষা করলো। তিনি পুনরায় বলা আরম্ভ করলেন, আমার একমাত্র শালুকের ছোট ছেলের বিয়ে।
আগামী সপ্তাহে বাড়ির সবাইকে যেতে হবে, সবাইকে। শেষ কথাটুকু তুর্যের দিকে তাকিয়ে বললেন তিনি। তুর্য বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলার নেই তার। বাবার এভাবে বলার কারণ অবশ্য আছে। এর আগেও একটা বিয়েতে সে অ্যাটেন্ড করেনি। তার মামা স্বয়ং পলাশ শেখ তাকে কল করে যেতে বলেছিলেন, তবুও সে যায়নি। কেন যায়নি সেটা সবারই অজানা। বাবার কথা শেষ হতেই উঠে দাঁড়ালো তুর্য। উদ্দেশ্য ব্যক্তিগত রুম, তবে তাকে থামিয়ে দিয়ে আকবর চৌধুরী বললেন, উঠছো কেন? লজ্জা লাগছে? ছোট ভাইয়ের বিয়ে, অথচ তোমাকে বিয়ের কথা বললেই কুরুক্ষেত্র শুরু করে দাও। তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, পছন্দ থাকলে আমাদের বলো। আপনাকে আগে বলেছি, এখনো বলছি, এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না আমি। আর পছন্দ সেটা থাকলে তো বলবই। আই হোপ তখন ব্যাগরা দিতে আসবেন না। বলেই বড় বড় পা ফেলে রুমে চলে যায় তুর্য। আকবর চৌধুরী ছেলের সাথে না পেরে পারভিন বেগমের উদ্দেশ্যে বললেন, তোমার ছেলেকে বলো এবার অন্তত বিয়েতে উপস্থিত থাকতে। আর ছুটি তো কাটাচ্ছে, কাল যেন আহিকে কুসিনে ভর্তি করে রেখে আসে। কোনো অজুহাত যেন আমার কানে না আসে। আর আহি যদি এসে তোমার ছেলের নামে একটা অভিযোগ করে, ভালো হবে না, বলে দিলাম। ছোট ভাই বোনদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানে না। একটি অস্বাভাবিক ছেলে জন্ম দিয়েছ। না না, তুমি কেন দিবে, আমি দিয়েছি। তুর্য রুমে যাওয়ার পথে আকবর চৌধুরী সব কথাই শুনেছে, কিন্তু প্রত্যুত্তর করার কোনো ইচ্ছা তার নেই। আগেরবার বিয়েতে উপস্থিত না হওয়ার যথেষ্ট কারণ ছিল, কিন্তু এবার তো সেটা নেই। তাহলে যাবে না কেন? সবসময় এভাবে অ্যাডভান্স কথা বলার কোনো মানে হয়? এদিকে আহি পড়েছে মহা মুসিবতে। সবাই তো ঠিকঠাকই চলছিল, তুর্য ভাই বকাও খাচ্ছিল। আহা, কি শান্তি! কিন্তু শেষে এসে বড় আব্বু এটা কি বললেন? তুর্যের সাথে তাকে যেতে হবে। আজকে সব ঝাল কাল তার উপর দিয়ে উঠায় যদি। তুর্যকে যখন আকবর চৌধুরী কথা শোনাচ্ছিলেন তখন সে মুচকি মুচকি হাসছিল। সেটা তো তুর্য ভাই দেখে ফেলেছে। যাওয়ার সময় এমন ভাবে তাকিয়েছিল যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। তার কি দোষ? নেহাত নিজের উপর কন্ট্রোল কম, তাই হেসে ফেলেছে। সে কি বড় আব্বুকে বকাবকি করতে শিখিয়ে দিয়েছে নাকি? তবে পারলে অবশ্য শিখিয়ে দিত। বকা খাওয়া কাজ করেই বা কেন? তুর্য রুমে এসেই আগে এসির পাওয়ার কমালো। মাথাটা পুরো গরম হয়ে আছে। এর মধ্যেই বারবার ফোন পাচ্ছে। এত রাতে ওর ইডিয়েট বন্ধুগুলো ব্যতীত আর কেউ ফোন দিতে পারে না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা 2 থেকে 3 বার বেশি কল করে না। আর এই লোক তো পুরো আজান দিয়ে নেমেছে। কল বন্ধ করার কোনো নামই নেই। ফোনের স্ক্রিনে তাকালো সে। আননোন নাম্বার, আবারও পার্সোনাল সিমে অচেনা নাম্বার হতে কল আসা বিগড়ানো মেজাজ আরো বিগড়ে গেল। এবারে যদি আহি ঘটিত ব্যাপার হয় তাহলে আর কাউকে মানবে না সে। এর শেষ দেখে ছাড়বে। ভাবতে ভাবতে কল রিসিভ করে কানে ধরলো। মুহূর্তেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ বলে উঠল, স্যার আপনারা কোথায় উঠেছেন? আই মিন কোন রিসোর্টে? আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? স্যার রেগে যাচ্ছেন কেন? আই সেড, হোয়ার ডিড ইউ গেট মাই নাম্বার? মিস আয়রা? সরি স্যার, এত রাতে আমার কল করা ঠিক হয়নি। বলেই কল কাটলো আয়রা। তুর্য সাজেক এসেছে শুনেই সেও ছুটি নিয়ে সেখানে পৌঁছেছে। ইচ্ছে ছিল একে রিসর্টে গিয়ে উঠবে, তবে সেটা আর হলো কই। এদিকে তুর্য যে ঢাকায় ফিরেছে বেচারি জানতেও পারলো না। 2 হাতে চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে তুর্য। শুধু শুধু একজনের রাগ আরেকজনকে দেখালো। বাবা বিয়ের কথা বলতেই পারে, তাতে কি হয়েছে? এত রাগ দেখানোর তো কিচ্ছু নেই। এই অযথা হাইপার না হওয়ার জন্য কত চেষ্টা করে যাচ্ছে, অথচ কাজ হচ্ছে কই? সকাল সকাল বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়েছেন। একজন কাটাকাটি করছেন তো আরেকজন সেটাকে ধুয়ে এক পাত্র হতে আরেক পাত্রে রাখছেন। আর বাড়ির বড় গিন্নি রান্না করছেন। চৌধুরী বাড়ি এসেছেন ধরে রান্নার কাজ পারভিন বেগমের কাঁধে। বাকিরাও খুব ভালো রান্না করেন, কিন্তু বাড়ির প্রতিটা সদস্য তার রান্না পছন্দ করে। তাই শত শরীর খারাপ থাকলেও রান্না মাপ নেয় তার। সবাই কম বেশি খেলেও আহি যদি শোনে আজ রান্না বড় মা করেননি, তাহলে সে খাবারের পাশে ঘেঁচতেও আসে না। শান্ত প্রান্ত কোচিং এ এবারের এইচএসসি ব্যাচ শান্ত, তাই পড়ার চাপটা একটু বেশিই তার। আর তার পরের বছর প্রান্তের এইচএসসি। আহি আর তাহি 2 বোন বসে দুষ্টুমি করছে। একটু আগেই তাহি বড় একটা পান্ডা কোলে নিয়ে আহির কাছে এসেছে। এটা নাকি কাল তুর্য কিনে দিয়েছে।
আহি সেটা শুনে হাসতে হাসতে বলেছে, সূর্য ভাই একটা পান্ডা, আর তোকে কিনে দিয়েছেও একটা পান্ডা। এই কথা শুনে তাহি কপট রাগ দেখিয়ে বলল, ভাইয়াকে পান্ডা বলবে না আপু। আমার ভাইয়া। আর কথা শেষ করতে পারলো না সে। তুর্যকে করিডর পেরিয়ে যেতে দেখে আহি গলা উঁচু করে বলল, আমি কিছু জানি, কলা গাছের পানি, কচু গাছের ফুল, কবুল কবুল। কবুল কবুল। এর আগেও কয়েকবার তুর্যকে দেখে একই কথা বলেছে সে, কিন্তু তুর্য কোনো প্রত্যুত্তর করেনি। কিন্তু এবার হুট করেই যে তুর্য পা থামিয়ে উত্তর দেবে বোঝেনি সে। কবুল, থতমত করতে করতে বলল আহি। হুম, কবুল। সূর্য ভাই আসলে তাহি, বাইরে যেত ভাইয়া। কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলো তুর্য। তার কথা মতো তাহিও দৌড়ে রুমের বাইরে চলে গেল। তুর্য প্রথম থেকেই বুঝেছে আহি কথাগুলো তাকে বলেছে, কিন্তু কেন বলেছে জানে না সে। তবে একে একটু শায়েস্তা না করলে দমন হবে না জানে সে। তাহি, যাইস না বোন, মেরে ফেলবে। তাহি বাইরে যেতেই তুর্য রুমের দরজা লাগিয়ে দিয়ে আহির দিকে এগোলো। ভয় আহি কথা থামিয়ে দিয়েছিল। দরজা লাগাতে দেখে সে কিছু বলার জন্য হাঁ করছিল, তবে সে কিছু বলার আগে তুর্য ভারী কণ্ঠে বলল, বল, কি জানিস তুই? কিছু জানি না। বলেই আহি দরজার দিকে এগোতেই তুর্য ওর হাত ধরে পেছন দিয়ে আড়াআড়ি ভাবে পিঠের সাথে চেপে ধরলো। বলল, বল, কি জানিস? আহি নাকে কান্না করতে করতে বলল। ব্যথা লাগছে, ছাড়ুন না। তুর্যের হাতের ওপর আরো জোরে প্রেসার দিতেই আহি কান্না করতে করতে বলল, আপনি নেশা করেন সেটা জানি, এবার ছাড়ুন সূর্য ভাই। এহেন কথা শুনে যেন আকাশ থেকে পড়লো তুর্য। না চাইতেও হাত ছেড়ে দিয়ে নিজের দিকে ফেরালো আহিকে। কিছুক্ষণ শক্ত দৃষ্টি মেলে তাকিয়ে থেকে বলল, সোর্স কি? তাসিন ভাইয়া বলেছেন। হোয়াট? তাসিন তোকে এই কথা বলেছে? চোখ মুখ কুচকে বলল তুর্য। আহির দুই গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে চোখের পানি মুছতে মুছতে ওপর নিচ মাথা নাড়ালো। ওয়েট। কথাটা বলেই তাসিনকে কল করলো সে। সেদিন রাতের সকল কাহিনী শুনে একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, এত বড় ইডিয়েট কেন তুই? আমরা ট্রুথ আর ডেয়ার খেলছিলাম। ওরা আমাকে একটা ডেয়ার দেয়, বাট সেটা করা আমার পক্ষে পসিবল ছিল না। ইভেন এখনও পসিবল নয়। তাই ওরা আমাকে সেকেন্ড ডেয়ার দেয়, যে মার্কেটে যত প্রকার কোল্ড ড্রিঙ্কস আছে সব কিনে আনতে হবে, আর সেটাকে তুই লাল পানি বানিয়েছিস। বাই দ্য ওয়ে, আমি কেন তোকে কৈফিয়ত দিচ্ছি? তুই যা ভাবার ভেবে নে, আই ডোন্ট কেয়ার। আপনি তো সিগারেট খান, আমি একদিন দেখেছি। নাক টানতে টানতে বলল আহি। এক্ষুনি কান্না থামাবি, এক্ষুনি মানে এক্ষুনি, নাহলে তোকে খেয়ে ফেলবো। জানি তো, আপনি তো খেতেই চান আমাকে। ইয়া, আই রিয়েলি ওয়ান্ট টু ইট ইউ। নাও হ্যাপি? আহি এখনো ফুপিয়ে কান্না করে যাচ্ছে দেখে তুর্য হালকা ধমকের সুরে ফের বলল, কি হলো? কথা কানে যাচ্ছে না তোর? ন্যাকামি বন্ধ করো, রেডি হয়ে নিচে আয়। কেন? কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায় 2 মিনিটে নিচে নামবি। বলেই যেভাবে হুট করে রুমে ঢুকেছিল সেভাবেই হুট করে বাইরে চলে গেল তুর্য। শরীরটা তেমন ভালো না লাগায় বেলা 12টা নাগাদ বাড়ি ফিরছে আকবর চৌধুরী। এসেই পারভিন বেগমকে কড়া করে 1 কাপ চা দিতে বলেছেন। যেখান থেকে আসুন না কেন, বাড়ি ফিরে 1 কাপ চা তার লাগবে, এক প্রকার অভ্যেস বলা যায়। প্রায় মিনিট 20 পর পারভিন বেগম চা হাতে রুমে প্রবেশ করলেন। আকবর চৌধুরী প্রায়ই এভাবে অফিস থেকে ফিরে আসেন, এরকম নতুন নয়। তাই পারভিন বেগম চায়ের কাপটা রেখেই চলে যাচ্ছিলেন, কিন্তু পিছু ডাকলেন আকবর চৌধুরী। বললেন, তুর্যের মা, একটু সময় হবে? এভাবে কেন বলছো? অভিমানী কণ্ঠে বললেন পারভিন বেগম। সেটা দেখে মুচকি হাসলেন আকবর চৌধুরী। নিজের পাশে বসতে ইশারা করলেন। স্বামীর ইচ্ছা অনুযায়ী তার পাশে গিয়ে বসলেন পারভিন বেগম এবং থমথমে কণ্ঠে বললেন, বলো। আরে বাবা, অভিমান করছো? এখন এসব মানায় না আমাদের। তুমি ব্যস্ত লোক, তাই কথাটা বললাম। শোনো, কাজের কথা শোনো। হ্যাঁ বলো। তোমার ভাই আবার কল করেছিল, সেই তো কাল যেতে বলছে। এখন কি করবে? এক কাজ করো, তোমরা কাল চলে যাও। আমি আর আসিফ বিয়ের দিন পৌঁছে যাব। আসিফের নাকি কাল একটা মিটিং আছে। আমাদের উচিত ছিল তো আজই যাওয়ার, ছেলের ফুপি আমি, অথচ তাহলে আগে বলনি কেন? আমি আটকাতাম তোমাকে।
তোমার ছেলে কাল যেতে রাজি হয় কি না তাই দেখো। আর তুমি আজ যেতে চাইছো? সেই ছেলের বিষয়টা আমি দেখে নিচ্ছি। এখন যাচ্ছি রান্নাবান্না কতদূর দেখি। হ্যাঁ, যাও। আজ রাতে তো আর ঘুম হবে না। সেটা তো হবে না, 5 বছর পর যাচ্ছি। শহরের জঞ্জাট পেরিয়ে কালো বিএমডব্লিউটা থামলো এক কোচিং সেন্টারের সামনে। আহি অনেকবার বলেছিল, তুর্য ভাই বাইক নিয়ে চলুন প্লিজ, কিন্তু তুর্য তার কোনো কথাই শোনেনি। উল্টে ধমকা ধমকি করে তাকে চুপ করিয়ে রেখেছে। আহিও অভিমান করে আর কোনো কথাই বলেনি। বাইক যখন চালাবেই না তখন কিনেছিল কেন? না কিনলে তো পারতো। কয়েকবার গাড়িতে ওঠার সৌভাগ্য হলেও বাইকে ওঠার সৌভাগ্য এখনো হয়নি তার। কলু করে নামাবো তোকে? নিজে গাড়ি হতে নেমে আহির পাশের দরজা খুলে বলল তুর্য। নানান ভাবনার মাঝে কখন যে পৌঁছে গিয়েছে বুঝতেই পারেনি আহি। সে নামতে নামতে বলল, রাস্তাঘাটেও এভাবে বকবেন না তুর্য ভাই, আমি অপমানিত হই। রাস্তাঘাটে এভাবে ইডিয়েট বানা করবি না আহি, আমি বিরক্ত হই। আমি কি করেছি? তখন থেকে তো চুপ করেই আছি, কোনো কথা বলেছি আমি? কালকে বড় আব্বু কি বলেছেন মনে আছে? বড় আব্বুকে বলে দেব কিন্তু, আর সিগারেট খাওয়ার কথাও বলে দেব। খেতে বাধ্য কেন করিস? পাছার আমার। বলেই আহিকে এক ধাক্কা দিল তুর্য। তাল সামলাতে না পেরে গাড়ির সাথে মিশে গেল আহি। হুট করে এভাবে রেগে গেলেন কেন তুর্য ভাই? সে তো না দেখেই পায়ে পাড়া দিয়েছে। ইচ্ছা করে দিয়েছে নাকি? আহির মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সব সময় এমন করেন তুর্য ভাই। সে কাঁদো কাঁদো হয়ে কিছু বলবে তার আগেই একটা ভদ্রলোক তাদের দেখে এগিয়ে এসে বললেন। তুর্য আহির থেকে চোখ সরিয়ে পিছনে ঘুরল। লোকটিকে দেখে ঠোঁট কিছুটা প্রসারিত করে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, কাসেন, ভেতরে যা, আমি আসছি। শেষ কথাটা আহির দিকে তাকিয়ে বলল তুর্য। এখানেও চাচাতো বোন বলল। লোকটা যখন বলেছেই বোন, তাহলে হ্যাঁ বললেই তো হয়। ঘটা করে কাজিন বলার কি আছে? আর কখনো আহি তাকে নিজের বড় ভাই বলে পরিচয় করিয়ে দিবে না, কখনো না। এক বুক অভিমান নিয়ে চলে গেল আহি। তুর্য অনেকক্ষণ যাবৎ কথা বলল লোকটার সাথে। ভদ্রলোকটি হলেন তুর্যের কলেজ টিচার, ম্যাথ ডিপার্টমেন্টের। অনেক বছর পর সাক্ষাৎ হওয়ায় ভালো মন্দ নানান কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানেক লেগে গিয়েছে। স্যারকে গাড়িতে তুলে দিয়ে তুর্য ভেতরে আসলো। এসে দেখলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আহি। ধপধপে ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে আছে। সারা মুখ ঘামে লেপ্টে একাকার অবস্থা। সে আরেকটু পা চালিয়ে আহির নিকটে এসে হাতের কবজি ধরে একটা ছায়া জায়গায় দাঁড় করে দাঁতে দাঁত চেপে বলল, আরে ইডিয়েট, এভাবে 1 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়েছিস? আপনি ভর্তি করে তাড়াতাড়ি চলুন। রাগে রাগে বলল আহি। তোর রাগের কামাই খাই? রাগ দেখাস আমাকে? আমিও খাই না। নে, এবার কান্না করে দে। ভেতরে না গেলে বলে দিন, আমি একা গিয়ে ভর্তি হয়ে আসব। যা। বলেই আহির কাঁধে মৃদু একটা ধাক্কা দিল তুর্য। আহি সত্যি সত্যি ভেতরে চলে গেল। গিয়ে খুঁজে আসলো, জায়গা বের করলো, সব ফর্মালিটি পূরণ করলো সে একাই। তুর্য দূর থেকে সবটা দেখছে। এবার লোকটা টাকা চেতেই আহি চোখে চোখ তুর্যকে খুঁজতে আরম্ভ করলো। খুঁজেও পেলো, কিন্তু এখন তো টাকা চাইতেও লজ্জা লাগছে। রাগ দেখিয়ে চলে এলো। টাকা চাইলেই যদি আবার সবার সামনে অপমান করে তখন কি হবে? আর এখন না চেয়েও তো উপায় নেই। দূর থেকে খাম্বার মতো দাঁড়িয়ে সবটা দেখছে। একটু এগিয়ে আসলে কি হয়? আহিয়ার উপায় না পেয়ে বলল, আসলে আমার ভাইয়া এসেছেন, ওই যে দাঁড়িয়ে আছে, আমি ডেকে নিয়ে আসছি। কেমন ভাই তোমার? একটু আগের কথা মনে পড়তে আহি গম্ভীর কণ্ঠে বলল, পাড়া তো ভাই। তুর্য যখন নিজের বোন বলে পরিচয় দিতে পারবে না, সে কেন দিতে যাবে? ঠেকা আছে নাকি সে? ছেলেটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতেই গিয়েছিল, পারো তো ভাই আবার কি? কিন্তু তার আগেই আহি জায়গা ত্যাগ করে তুর্যের কাছে গিয়ে মিনমিন করে বলল, টাকা লাগবে। সরি, কে বললি? বলছি না। তুর্য যে বুঝেও না বোঝার অভিনয় করছে আহি সেটা বেশ ভালো করে বুঝতে পারছে। তবু ফের বলল, ভর্তি হতে টাকা লাগবে। তো আমি কি করব? তোর বাপ চাচাদের তো টাকার অভাব নেই, তাতে থেকে আনিসনি কেন? আপনারও তো অভাব নেই, এখনের মতো উদ্ধার করুন, বাড়ি ফিরে দিয়ে দেব। পারা তো ভাই মানে বুঝিস? হ্যাঁ, কি বুঝিস? যা বুঝি বুঝি। আমাকে একটু বোঝা। আপনি টাকা দিবেন না বললেই তো হয়, শুধু শুধু কথা পেঁচাচ্ছেন কেন? পারা তো ভাই নিশ্চয়ই টাকা দিয়ে ভর্তি করায় না। এই বড় জোর তোকে দেখে শেষ বাজালো,
বডি শেমিং করলো, কয়েকটা ফাউল কথা বললো, এটসেট্রা। আর বলবো না। মাথা নিচু করে আস্তে আস্তে বলল আহি। তুর্য একটু ঝুঁকে আহির মুখ দেখার চেষ্টা করতে করতে ভ্রু কুঁচকেই বলল, কি বলবি না? পাড়াতো ভাই। আহির কথা শুনে এবার সে শটান দাঁড়িয়ে পকেটে 2 হাত গুছে ভেতরের দিকে এগোতে এগোতে বলল, বল, আমার তো কোনো প্রবলেম নেই, তাই আমিও তোদের মতোই বিহেভ করব, তখন ভালো লাগবে। আহিও তুর্যের পিছু পিছু যেতে যেতে বলল, বললাম তো আর বলবো না। সামনে দুটো উপন্যাসের বই নিয়ে চিন্তিত মুখে বসে আছে আহি। বাড়ি ফিরেই জানতে পেরেছে তার নামে পার্সেল এসেছে, অথচ সেই কোনো অর্ডার করেনি। আর যে পাঠিয়েছে নামটাও গোপন রেখেছে। সে কি জীবনে উপন্যাসের বই পড়ে নাকি? এতই যখন গিফট পাঠানোর ইচ্ছা 2টা জামা পাঠাতো, সে তাহলে এদের থেকেও বেশি খুশি হতো। সে তারিনের কাছেও কল করেছিল, কিন্তু না, তারিন পাঠায়নি। আজই অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়ে এসেছে, 2 দিন পর পরীক্ষা। আর বাড়ির লোক যদি জানতে পারে সে একাডেমিক বই না পড়ে উপন্যাস বই পড়ে বেড়াচ্ছে, পুরো খুন করে ফেলবে। বিশেষ করে মারিফা বেগম আর তুর্য, তারা মেরে শুটকি বানাবে। আইপু, তোকে নাকি তুর্য ভাই মোবাইল কিনে দিয়েছেন? প্রশ্নটা করতে করতে খাটের উপর এসে আয়েশ করে শুয়ে পড়লো শান্ত। এই হয়েছে আরেক খেলা। মোবাইলটা কিনে দিয়েছেন ভালো কথা, ফেসবুক আইডি খুলে দিতে কে বলেছে? সে নিজে পারতো না খুলে নিতে? কোথায় ভেবেছিল আইডির নাম হবে এঞ্জেল আহি? তা না, তুর্য ভাই নাম দিয়েছেন আফহানা চৌধুরী আহি। 3 পৃষ্ঠার নাম, মেজাজটা পুরো খারাপ হয়ে গিয়েছে। আর মেসেঞ্জার নামাতে নিষেধ করলো। মেসেঞ্জার যদি নাই চালাতে দিবে তাহলে ফেসবুক দিয়ে কি করবে সে? একটু চুরি চামারি করে নামিয়ে নিবে, সেটার উপায় নেই। প্লে স্টোরে লক লাগিয়ে রেখেছে। এমন মোবাইল হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। আহিকে চুপচাপ থাকতে দেখে শান্ত ফের বলল, কি হলো আইপু, কথা কস না কেন? শুনলাম আইফোন কিনে দিয়েছেন। আরে থাম তো তুই। আইফোন 17 কিনে দিল না। ওনার নাকি কালার পছন্দ হয়নি, পকেটে টাকা খসাবে না সেটা না বলে কালারের দোষ দিচ্ছেন। ভাবছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, নে, যেটা দিয়েছে সেটা তো দেখা বোন। এই কি দেখাবো তোকে? হাতে পেয়েছি নাকি? কাল সকালে নিতে বলেছে, শুধু উকি মেরে নামটা দেখেছিলাম, ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আজ নিজের টাকা নেই বলে, না হলে ওনার ফোন আমি জীবনেও নিতাম না। তাহলে তুর্য ভাইকে বলে দেই যে তুই ফোন নিবি না। আমি বলেছি ফোন নিব না। শান্ত, তুই যা তো, এমনিতে টেনশনে আছি। রাগ দেখিয়ে বলল আহি। তাড়িয়ে দিচ্ছিস? তুর্য ভাইকে সেই কথা বলে দিব। কোন কথা? ওই যে সেই কথা তোকে একদিন বলেছিলাম, তুর্য ভাইয়ের রুমে ঢুকছিস, দোয়া পরে ঢুকিস, আর তুই ওয়াশরুমে যাওয়ার দোয়া পড়েছিলি। বলেই উচ্চস্বরে হাসি আরম্ভ করলো শান্ত। যা বলতো। শান্ত শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, গেলাম তাহলে। থাক না ভাই, দরকার কি? আদরে কণ্ঠস্বর শুনে যে শান্ত গলে গেল এমন না, তবে কথাটা আর তুর্যের কান পর্যন্ত দিল না। এখনই যদি নালিশ করে দেয় তাহলে পরে আবারও ভয় দেখাবে কি নিয়ে। একটু আগেই ঘুম থেকে উঠেছে তুর্য, ফ্রেশ হয়ে খাটের হেডবোর্ডে পিঠ ঠেকিয়েছে। মিনিট 2-1 হবে। মোবাইল হাতে খুব মনোযোগ সহকারে কিছু দেখছে। কখনো কখনো বৃদ্ধাঙ্গুল আর তর্জনী আঙুলের সাহায্যে ফোনের স্ক্রিনটা জুম করে দেখছে। থেকে থেকে ঠোঁট প্রসারিত করছে। সন্ধ্যায় কোনোদিনই কফি খায় না, তবু মাকে কফি হাতে রুমে প্রবেশ করতে দেখেই বুঝেছে নিশ্চয়ই কোনো আবদার আছে। তাই পারভিন বেগম রুমে প্রবেশ করা মাত্র সেই মোবাইলের স্ক্রিন বন্ধ করে প্রশ্ন ছুড়ল, আম্মু, এমন কিছু বলো না যেটা আমি করতে পারবো না। পারভিন বেগম কফির মগ রেখে ছেলের পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বাবা বলছিল রাজশাহী কালকেই যেতে। তোমরা যাও, আমি ওকে শুনে যাব। কালকে গায়ে হলুদ আব্বা, কালও তো অনুষ্ঠান হবে। আম্মু প্লিজ, আমাকে ছেড়ে দাও। ছেলের কথা শুনে পারভিন বেগম মুচকি হেসে তার কানে কানে কিছু বলতেই তুর্যের গম্ভীর মুখশ্রী আরো গম্ভীর হয়ে গেল। থমথমে গলায় বলল, বলো, তোমার স্বামী কি ভয় পায় নাকি? তাকে কেন বলতে যাব, জায়গা মতো গিয়ে বলবো। তাকেও ভয় পায় না। তাহলে বলি? তোমার এত কষ্ট করার দরকার নেই, আমিই বলবো। এখন যাও, রেডি হও, বাবুর বাড়ি যাবে বলে কথা। ছেলেকে কায়দায় ফেলে রাজি করাতে পেরে পারভিন বেগম মহা খুশি। তুর্য কেবল তার মায়ের হাবভাব দেখলো, কিভাবে বাচ্চাদের মতো ব্ল্যাকমেইল করলো। মায়ের এমন কাণ্ড দেখে গম্ভীর মুখশ্রীতেও হাসি ফুটলো। ঢাকা হতে রাজশাহীর দূরত্ব প্রায় 250 কিলোমিটার।
হাইওয়ে হয়ে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর যেহেতু আজকেই গায়ে হলুদের অনুষ্ঠান, তাই চৌধুরী বাড়ির সদস্যরা সকাল সকাল বেরিয়ে পড়েছে। প্রথম গাড়িতে আছেন আসলাম চৌধুরী ও বাড়ির 3 গিন্নি, আর দ্বিতীয় গাড়িতে তুর্য ও বাকি 4 বিচ্ছু। আহি, তাহি আর প্রান্ত পিছনের সিটে বসে দুষ্টুমি করে যাচ্ছে, কিন্তু শান্ত সামনের বাসায় সবকিছু মিস করছে। আর মনে মনে আহিকে ইচ্ছা মতো বকছে। সামনে বসার কথা ছিল আহি, তবে সে কায়দা করে শান্তকে বসিয়ে দিয়েছে। সে কিছুতেই তুর্যের পাশে সিটে বসতে চায় না। ইচ্ছা ছিল তুর্য যে গাড়িতে যাবে সেই গাড়িতেই যাবে না, কিন্তু ভাই বোনেরা সব এই গাড়িতে ওঠায় সে উঠেছে। অনেক দূরের রাস্তা হওয়ায় আহি সাথে করে একটা উপন্যাসের বই নিয়ে এসেছে গাড়ির মধ্যে পড়ার জন্য, কিন্তু সেটা ভুলে সে দুষ্টমিতে মেতে আছে। হঠাৎ মনে পড়ায় ব্যাগ হতে বই বের করে পড়া আরম্ভ করলো। এসব উপন্যাসের বই সে জীবনেও পড়েনি, এটাই প্রথম। তবে হ্যাঁ, একাডেমিক বইয়ে 2-1টা পড়েছে এই যা। উপন্যাস সম্পর্কে তার তেমন কোনো ধারণাও নেই, তবে নামটা দেখে রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে। প্রথম কয়েকটা পৃষ্ঠা দায়সারা ভাবে পড়লেও ধীরে ধীরে ইন্টারেস্ট বাড়ছে তার। এভাবে অনেকক্ষণ পড়ার পর একটা ক্লিপ এসেছে যেখানে গল্পের মেইন চরিত্রে যে আছে, মানে নায়িকা ও তার বন্ধুরা মিলে আইসক্রিম খাচ্ছে। এমন তারও খেতে মন চাইছে, কিন্তু তুর্য ভাইকে বললে তো লাথি মেরে গাড়ি থেকেই বের করে দেবে। তবে বলতে তো হবে। সে মনে মনে সাজিয়ে বলল, তুর্য ভাই, তাই আইসক্রিম খাবে? তাহি খাবে নাকি তুই খাবি? তুর্য একবার গাড়ির সামনে থাকা লুকিং গ্লাসে আহিকে দেখে নিল, তারপর কথাটা বলল, না না, আমি কেন খেতে যাব? তাহি খাবে, তাই না তাহি? বলেই তাহির দিকে তাকাতেই দেখতে পেল সে ঘুমিয়ে আছে। সে ক্যাবলা মার্কা হাসি দিয়ে তাহিকে খোঁচা দিয়ে বলল, খাবে কথাটা বলেই ঘুমিয়ে গিয়েছে। তাহি ওঠ না রে। কিছুক্ষণ পর একটা আইসক্রিমের দোকান সামনে করে গাড়ি পার্ক করলো তুর্য। পকেট হতে ওয়ালেট বের করে শান্তর কাছে কিছু টাকা দিয়ে বলল, 4টা আইসক্রিম নিয়ে আয়, পারবি? হ্যাঁ ভাইয়া। বলেই গাড়ি হতে বের হলো শান্ত। বি কেয়ারফুল। ওকে। শান্ত বের হওয়ার পর আহিও গাড়ি থেকে নামলো। এবার আর পিছনে বসা যাবে না, তাহলে তাহি আইসক্রিম দিয়ে তার জামা নষ্ট করে দেবে নিশ্চিত। সে গিয়ে তুর্যের পাশের সিটে গিয়ে বসলো। তুর্য সেটা একবার আর চোখে লক্ষ্য করে বাঁকা হাসলো। শান্ত মিনিট 10 পর 4টা কন্যা আইসক্রিম নিয়ে ফিরে এলো। ততক্ষণে তাহিও সজাগ হয়ে গিয়েছে। শান্ত আহিকে সামনে বসতে দেখে মনে মনে খুশি হলো। এতক্ষণ ধরে পিছনে বসে ওর খুব মজা করেছে, কিন্তু সে পারেনি। এবার তারা মজা করবে আর আহি বসে বসে আফসোস করবে। তারা 3জন 3টা রেখে আর একটা আহির দিকে ধরলো, তবে সেটা আহি হাতে নেওয়ার আগেই তুর্য নিয়ে খোসা ছাড়াতে আরম্ভ করলো। আরে আমাকে দিন ভাইয়া, আমি ছাড়িয়ে নেব। কি দেবো তোকে? তুই না বললে খাবি না? মানে কি? সেটা তো এমনি বলেছি, তাই বলে আপনি সবাইকে দেবেন, আমাকে দেবেন না? তুর্য 2 পাশে মাথা নাড়লো, যার অর্থ দেবে না। কাহিনী করে আইসক্রিম কেনালো সে, আর এখন সে বাদে বাকি সবাই খাবে? এটা কোনো কথা? হঠাৎ কিছু একটা মাথায় আসতেই মুচকি হাসি দিল আহি। খপ করে তুর্যের হাতের আইসক্রিমটা কেড়ে নিয়ে মুখে পুরে দিল। ঘটনার আকস্মিকতায় তুর্য কিছু বুঝে ওঠার আগে আইসক্রিম অর্ধেক শেষ। তবে এমন কিছুই যে ঘটবে সে সম্পর্কে অবগত ছিল সে। সে কি আইসক্রিম খায় নাকি? ইডিয়েট একটা। তুর্য ডেস্কে মাথা টিস্যু বক্স থেকে একটা টিস্যু বের করে ভালো করে হাতটা মুছে পুনরায় গাড়ি স্টার্ট দিল। তুর্য মুখে দেওয়ার আগেই যে আহি কাজটা হাসিল করতে পেরেছে, এটা ভেবেই শান্তি লাগছে তার। তবে মুখে দিলেও কোনো সমস্যা ছিল না, শুধু ভাগের থেকে কিছুটা কমে যেত, এই আর কি। গ্রামের বুক চিরে দাঁড়িয়ে আছে 3তলা এক বাড়ি। পুরনো নির্মাণ হলেও যত্ন আদরে আজও ঝকঝকে নতুনের মতো। দেয়ালের রং মাঝে খসে পড়লেও মেরামতের ছোঁয়া যেন প্রাণ ফিরে পেয়েছে। বাড়িটির সামনে বিস্তীর্ণ খোলা জায়গা, যেখানে দিনের আলো পড়ে যেন সোনালি আভা ছড়িয়ে দেয়। আজ সেই আঙিনায় অন্যরকম আবহ। বিয়ের গান, মানুষের কোলাহল আর খুশির রঙে যেন চারিদিক ভরে উঠেছে। রঙিন বাতি ঝুলে আছে ছাদের বারান্দা থেকে শুরু করে খোলা প্রান্তর অবধি। সাদা, লাল, হলুদ ফুলের মালায় মোড়া হয়েছে প্রবেশদ্বার। বাঁশের খুঁটিতে ঝোলানো রঙিন কাপড়গুলো বাতাসে দুলে যেন অতিথিদের আহ্বান জানাচ্ছে। আঙিনার মাঝ বরাবর সাজানো হয়েছে মঞ্চ, সোনালী কাপড়ে মোড়ানো চেয়ার আর পেছনে ঝলমলে আলো। আশেপাশের গ্রাম থেকে মানুষজন আসতে শুরু করেছে। শিশুদের কোলাহল, যুবকদের ব্যস্ততা আর মহিলাদের হাসি ঠাট্টায় পরিবেশ মুখর হয়ে উঠেছে। পরপর 2টি গাড়ি এসে থামলো সজনীকুঞ্জের সামনে।
গাড়ি দুটো থামতেই বাড়ির ভিতর থেকে হুড়মুড় করে বাচ্চারা বেরিয়ে এসেছে। গ্রামের রাস্তায় সাধারণত এমন গাড়ি প্রবেশ করতে দেখা যায় না, তাই এত কৌতূহল। বাচ্চাদের ভিড় ঠেলে বেরিয়ে এলেন পারভিন বেগমের ভাই পলাশ মোল্লা এবং তার স্ত্রী সুমি বেগম সহ বাড়ির বাকি সদস্য। পারভিন বেগম গাড়ি হতে বেরোনো মাত্রই পলাশ মোল্লা তাকে বুকে জড়িয়ে নিলেন। প্রায় 5 বছর পর দুই ভাই বোনের দেখা, দুজনেই আবেগে ভাসলেন। এরপর একে একে সকলের সাথে কথাবার্তা সেরে বাড়ির ভিতর প্রবেশ করলো সবাই। অন্দরমহলে আত্মীয় স্বজনদের আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে, সেখানে তাদের বসানো হলো। সবাই সেখানে বসলো। তুর্য টুকটাক কথাবার্তা সেরে সোজা ছাদ রুমে চলে গিয়েছে। নানা বাড়িতে আসলেই এটাই তার ফিক্সড রুম। এই যে এখন বাড়ি ভর্তি মেহমান, এক এক রুমে 3-4 জন বা তারও বেশি লোক থাকবে, কিন্তু তার রুমে একটা মাছিও ঢুকতে পারবে না। সে রুমে এসেই আগে গোসল সেরেছে, এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। তবে সেটা চিন্তা করাও পাপ, যে পরিমাণ কোলাহলের শব্দ ভেসে আসছে তাতে ঘুমের ঘও হবে না। তবু সে রুমের সকল দরজা জানালা বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালালো। ছাদে দাঁড়িয়ে ইচ্ছা মতো মায়ের বকা খাচ্ছে আহি। একটু আগের ঘটনা, গায়ে হলুদ দিতে কনের বাড়িতেই যাচ্ছিল সবাই। আহিও সুন্দর একটা শাড়ি নিয়ে বড় মায়ের কাছ থেকে পরে এসেছে। সবার আগে গিয়ে গাড়িতেও বসেছে, কিন্তু হঠাৎ বর অর্থাৎ আদিলের মামাতো বোন স্তবনম লক্ষ্য করলো আহি চুলের সাথে কোনো ফুল দেয়নি। সে কথা আহিকে জানাতেই সে দৌড়ে রুমে আসে। হাতের কাছে কাউকে না পেয়ে একা একা সেটা করতে অনেকটা দেরি হয়ে যায়। ততক্ষণে গাড়ি বেরিয়ে পড়েছে। এখন সেটা নিয়ে নাকে কান্না করছে সে, যার ফলস্বরূপ মারুফা বেগমের বকুনি খাচ্ছে। এত বকা তার আর সহ্য হচ্ছে না, তাই নাক ফুলিয়ে ছাদ থেকে নেমে গেল সে। এদিকে একটুখানি ঘুমানোর জন্য তুর্য যে এত প্রস্তুতি নিল, সেটাই এই মা মেয়ের জন্য বেশিক্ষণ স্থায়ী হলো না। এমনিতেই তার ঘুম পাতলা, তার উপর মারুফা বেগমের চেঁচামেচিতে ঘুম একদম ভেঙে গেছে। উঠে বসে উস্কো খুস্কো চুলগুলো দুই হাতে ব্যাক ব্রাশ করে নিল। তারপর লাগেজ হাতে একটা টি শার্ট বের করে উন্মুক্ত গায়ে জড়িয়ে নিল। দরজা খুলে ছাদে প্রবেশ করলো। মারুফা বেগম নিচে নামছিলেন। তুর্যকে দেখে পা থামিয়ে জিজ্ঞাসা করলেন, কফি খাবি আব্বা? হ্যাঁ, বাট কি হয়েছে? চেঁচামেচি করছিলেন কেন? কি আর হবে বাবা, গায়ে হলুদ দিতে সবাই কনের বাড়িতে গিয়েছে। উনি সাজুগুজু শেষ করতে পারেননি, আর সব গাড়িও চলে গিয়েছে। এখন বসে বসে নাকে কান্না করছে। তুর্য, আব্বা তুই একটু আহিকে নিয়ে যা, আব্বা কান্না করছে খুব। পারভিন বেগম ছাদের শেষ দুটো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললেন। তুর্য হ্যাঁ বা না কিছুই বলার আগেই মারুফা বেগমকে নিয়ে আবার চলে গেলেন তিনি, আর বললেন, আহিকে গেটের সামনে অপেক্ষা করতে বলছি, আর কফিও পাঠিয়ে দিচ্ছি, খেয়ে রেডি হয়ে আয়। তুর্য মায়ের যাওয়ার পানে তাকিয়ে শুধু ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। সবাই শুধু ওই স্টুপিডটার দিকেই দেখে, তার অবস্থা একবারও ভেবে দেখে না। কিছুক্ষণ পর রেডি হয়ে বাড়ির বাইরে যেতেই আহিকে দেখতে পেল। গোল্ডেন পাড়ে মিন্ট গ্রিন রঙের শাড়ি পরে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। হাঁটু ছুঁয়ে ছুঁয়ে লম্বা চুলগুলো বাতাসে দুলছে, যেন পরিপূর্ণ এক নারী। পিছন থেকে দেখে তুর্যের চিনতে একটু সময় লেগেছে বটে। বড় হওয়ার পর এই প্রথম তাকে শাড়িতে দেখেছে কিনা, সময় তো একটু লাগাই উচিত। এই মেয়ের ভেতরে যে পুরোটাই বাচ্চার মধ্যে ভরা, সেটা এখন দেখে বোঝার উপায় নেই। শাড়ি পরেছিস কেন? গম্ভীর কণ্ঠস্বর শুনে পিছন দিকে ফিরল সে। হাসি হাসি মুখ করে বলল, সবাই পড়ছে, আমি পড়বো না? সবাই যেটা করবে তোরও সেটা করতে হবে। আহি একবার তুর্যকে ভালো করে দেখে নিল। সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে, হাতে কালো রঙের এক্সপেন্সিভ ওয়াচ, জেল দিয়ে চুলগুলো পরিপাটি করা। মোবাইলখানা মনে হয় পাঞ্জাবির পকেটে। খুবই সুদর্শন দেখাচ্ছে। সেই যে উপন্যাস পড়ছে, সেই নায়কের বর্ণনা তুলনা যদি তুর্যের সাথে করে, তাহলে হুবহু মিলে যাবে নিশ্চিত। ওসব ছাড়ুন, আপনাকে খুব সুন্দর লাগছে তুর্য ভাই। আমাকে কেমন লাগছে? জঘন্য। খুব উৎসাহ নিয়ে প্রশ্নটা করেছিল আহি, কিন্তু কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে মুখটা চুপসে গেল। শুধু শুধু খচ্চর লোকটার প্রশংসা করলো। কোথায় ভেবেছিল সে এসেই বলবে, আহি তোকে খুব সুন্দর লাগছে বোন। সেটা তো করলোই না, নিজে সেধে জিজ্ঞেস করার পরও অপমান করলো। যাকে ওনার কথায় কি আসে যায়, বাড়ি শুধু সবাই বলেছে সুন্দর লাগছে, তাতেই হবে। গাড়িতে ওঠ, ফাস্ট। কথাটা বলে বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে বসলো তুর্য। আহি পেছন পেছন গেল। যদিও শাড়ি পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, সে গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসলো। বসা মাত্রই চুল হতে ফুলগুলো খুলে
নিচে পড়ে গেল। যেই ফুলের জন্য এত কিছু, সেই ফুলই খুলে গেল। সেই ফুলগুলো তুলে একা একাই ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে তুর্য গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। একে তো হচ্ছে না, তার উপর ঝাঁকুনিতে মোটেও হচ্ছে না। সে মিনমিন করে বলল, তুর্য ভাই গাড়িটা একটু থামান প্লিজ। গাড়ি থামালো তুর্য। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, তবু কিছু বলল না। প্রায় মিনিট 10 ধরে একা একাই ঠিক করার চেষ্টা করে ব্যর্থ আহি। হাতটাও লেগে এসেছে। সে আবারও বলল, একটু লাগিয়ে দিবেন। তুর্য প্রথমবারের মতো আহির পানে এক মুহূর্তের জন্য তাকালো। চাহনিটা সর্বোচ্চ 2 সেকেন্ড স্থায়ী করেই সে গম্ভীর কণ্ঠে বলল, পারি না। আমি শিখিয়ে দিচ্ছি। বলে আহি ফোন ঘেটে একটা ভিডিও বের করে তুর্যের সামনে ধরলো আর বলল, এটা দেখে দেখে লাগিয়ে দিন। পারবো না। দিন না প্লিজ। আহ্লাদি গলায় বলল আহি। আশ্চর্যভাবে তুর্য যেন গলে গেল। 2 মিনিটের ভিডিওটা একবার দেখে নিল, তারপর বলল, দেখি, ওদিকে ঘোর। সিট বেল্ট খুলে খুশি মনে উল্টো দিকে ঘুরে বসলো আহি। তুর্য নিজের আসন ছেড়ে তার দিকে এগিয়ে বসলো। অনেক কষ্টে কোনো রকমে সেটাকে চুলের সাথে আটকালো। পারফেক্ট না হলেও খারাপ হয়নি। ফুল লাগিয়ে নিজ আসনে আসতে না আসতেই আহি ফের বলল, তুর্য ভাই গলার হাড়ের সাথে চুল আটকে গেছে, একটু ছাড়িয়ে দিন না। এত যন্ত্রণা না দিয়ে একেবারে মেরে ফেল আমায়। দাঁতে দাঁত পিষে বলল তুর্য। দিন না প্লিজ, আর কিছু বলবো না আমি। মন না চাইতে এগিয়ে গেল তুর্য। আহি পিঠ হতে চুল সরিয়ে দিতেই তড়িৎ বেগে পুনরায় নিজ জায়গায় ফিরে আসলো সে। গাড়ি স্টার্ট দিয়ে বলল, পারবো না। টান লাগছে শুধু, একটু ছাড়িয়ে দিন না। এক কথা কয়বার ভালো লাগে তোকে? আর একটা কথা বলে বাড়ি ফেরত নিয়ে যাবো আহি। সন্ধ্যা নামতেই উঠোন ভরা লণ্ঠনের আলো আর রঙিন লাইটের ঝলকানিতে গোটা পরিবেশটাকে যেন আলোকময় করে তুলেছে। সকালে যে বিরাট বড় প্যান্ডেল সাজানো হয়েছিল, তার একপাশে এখন নাচ গান করার জন্য সাজানো হয়েছে। কিছুক্ষণ পর থেকেই অনুষ্ঠান শুরু হবে। বাড়ির মেয়েরা মিলে সেখানে বসে হাতে মেহেদি পড়ছে। মেহেদি দেওয়ার দায়িত্বে আছে শবনম আর আহি। আহি বরাবরই ভালো মেহেদি ডিজাইন করতে পারে। বাম হাতের এই পিঠ ও পিঠ নিজেই লাগিয়েছে, কিন্তু ডান হাত এখনো ফাঁকা। শবনমের হাত খালি হলেই সে বসবে। এতক্ষণ ধরে শবনম আর সে এক জায়গায় বসেই হাত সাজাচ্ছিল। হঠাৎ মায়ের ডাক পড়ায় শবনম বাড়ির ভিতরে গিয়েছে। আহি শবনম দুজনেই মিশুকে স্বভাবের হওয়ায় একদিন পার না হতেই দুজনের ভালো বন্ডিং হয়ে গিয়েছে। আহি বাড়ির পাশের এক পিচ্চির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। দেওয়া শেষ হওয়ার মিনিটের ব্যবধানে মেহেদি নামের ছেলেটি, যে আদিলের মামাতো ভাই, তার সামনে এসে বসলো। নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার আমাকে লাগিয়ে দাও। আহি খিলখিল করে হাসি আরম্ভ করলো আর বলল, ছেলেরা মেহেদি পরে নাকি? কেমন দেখা যাবে? আমি পড়ি, লাগিয়ে দাও তাড়াতাড়ি। কে আবার কোন কাজে ডাক দেবে? আপনার নামই তো মেহেদি, আবার মেহেদি পরার কি আছে? অত কথা না বলে দাও তো। ওয়াই দাবে, তোমার হাসিটা মাশা আল্লাহ। থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? আহি নিজের বাম হাতের উপর মেহেদির ডান হাত দিয়ে কেবল একটা বৃত্ত আঁকতে শুরুই করেছিল। কমপ্লিট করার আগে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, মেহেদি ভাইয়াকে মেহেদি পরিয়ে দিচ্ছি তুর্য ভাই। বলে দাঁত বের করে হাসতে লাগলো আহি। তুর্য এক পলক তার দিকে তাকিয়ে মেহেদির পানে চোখ ঘুরিয়ে বলল, তোমার ফুপা তোমাকে খুঁজছেন। জি ভাইয়া, মেহেন্দি পড়েই যাচ্ছে। 2 মিনিট। আহি দাও দাও, দ্রুত দাও, ডাক পড়েছে। লিভ রাইট নাও। একটু পর যাচ্ছে বললো তো তাই ভাই। আহি কথাটা শেষ করার আগেই তুর্য হাতের কবজি শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে গেল। এদিকে মেহেদি আহাপকের ন্যায় বসে আছে। ঘটনার কিছুই তার বোধগম্য হলো না। শবনম এসে তাকে এইভাবে থ হয়ে বসে থাকতে দেখে বলল, মেহেদি ভাইয়া কি হয়েছে তোমার? হুশে ফিরলো মেহেদি। সে বিড়বিড় করে বলল, কিছু না, ফুফা নাকি ডাকছেন, একবার দেখে আসি। বলে উঠে গেল সে। বাড়ির ভিতরে যাওয়ার আগেই পলাশ মোল্লাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে বলল সে, জি ফুফা বলুন, ডাকছিলেন নাকি? পলাশ মোল্লা কিছুক্ষণ ভেবে তারপর বললেন, সারা বাড়ি জুড়ে লাইটিং করায় বাড়ির পেছনের পুকুর ঘাটটাও সেই আলোয় আলোকিত হয়েছে। তবে খুব বেশি আলোকিত নয়। দূর থেকে অন্ধকার মনে হলেও কাছে আসলে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পুকুরের ঘাট ইট বাঁধানো, বসার জায়গাও করা আছে। আপাতত সেখানে বসে অনবরত নাক টেনে যাচ্ছে আহি।
তার দুই উড়োর ওপর তুর্যের দুই হাত চিৎ করে রাখা। মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আহির কোলের ওপর হাত রেখে। সে কি হলো? দে। খুব শখ মেহেদি দেওয়ার? আমাকে লাগিয়ে দে। গম্ভীর কণ্ঠের ধমক মিশ্রিত কথায় আহির কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। তুর্য ক্রন্ধিত কণ্ঠে ফের বলল, মেরেছি তোকে? তাহলে কান্না করছিস কেন? অ্যান্সার মি। এভাবে এত জোরে কেউ টেনে আনে? বাড়ি যাব আমি। হেঁচকি তুলতে তুলতে বলল আহি। যা, আটকাচ্ছি তোকে? তাহলে সামনে থেকে উঠুন। আহির কথা মতো উঠে দাঁড়ালো তুর্য। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। কিছুক্ষণ পর আহি চলে গিয়েছে বোধগম্য হতেই চোখ খুলে সিঁড়ির উপরে ধপ করে বসে দুই হাতে মাথার চুলগুলো খামচে ধরলো। এভাবে কতক্ষণ বসেছিল জানা নেই, তবে অনেকটা সময় নিরিবিলি কাটিয়ে ফের বাড়ির ভেতর প্রবেশ করলো সে। গতকাল রাতে পুকুর পাড় থেকে এসে মন খারাপ করে অনেকক্ষণ বসেছিল আহি। বাইরে নাচ গানের অনুষ্ঠান হলেও সে একবারের জন্য রুম থেকে বের হয়নি। তবে তুর্য বকেছে বলে নয়, এমনি মন চাইনি। এরকম বকাবকি তো তুর্য ভাই রোজই করে, এইসব তার কাছে নতুন কিছু নয়। যদিও কালকে বকাবকি একটু ভিন্ন কায়দায় ছিল। এদিকে বাইরে ফুল ভলিউমে গান চলায় কিছুতেই ঘুম আসছিল না তার। তাই সে সারা রাত জেগে উপন্যাসের বইটা শেষ করেছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা বাজে। উপন্যাসের বইটা শেষ করে দুনিয়ার কথা জমে আছে পেটে। পেটের মধ্যে জমে থাকা কথাগুলো কাউকে তো বলতে হবে, না হলে পেট ফেটে মরে যাবে সে। তাই আর দেরি না করে তারিনের নাম্বারে কল করলো। প্রথম কয়েকবার কল হয়ে কেটে গেল, 4বারের মাথায় সেটা রিসিভ হলো। তারিন কলটা রিসিভ করে ঘুম কাতুরে কণ্ঠে বলল, এত সকাল সকাল কল দিয়েছিস কেন? একটা সিরিয়াস কথা শোন বেবি। বলো বেবি। তোকে বলেছিলাম না, কে যেন আমাকে 2টা উপন্যাসের বই দিয়েছে, একটা পড়ে শেষ করলাম মাত্র। ভাই, নায়কটাকে ভালোবেসে ফেলেছি ইয়ার। এখন কোথায় পাবো ওকে আমি? আজিমপুরে। কি হয়েছে তোর? তুর্য ভাইয়ের মতো তেড়া কথা বলছিস কেন? আচ্ছা বাদ দে, তোকে নায়কের চেহারা আর স্বভাব চরিত্রের বর্ণনার কিছু কিছু অংশ ছবি তুলে দিয়েছিলাম, দেখেছিস? দেখেছি। এমন বলা কোথায় পাওয়া যায়? আহ্লাদি কণ্ঠে বলল আহি। অল্প কিছুক্ষণ ভেবে উত্তর দিল তারিন, তোদের বাড়িতে। মানে বর্ণর হাবভাব তো অলমোস্ট তোর তুর্য ভাইয়ের মতো। জানি তো। তাহলে তোর ভাইকে পটিয়ে ফেল। হাসতে হাসতে বলল তারিন। পাগল তুই? ওই ট্রাউজার ভাইকে আমি জীবনেও বিয়ে করব না। ওনার মতো খচ্চর একরোখা মারাটে লোককে বিয়ে করলে মার খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। তোমার ওই উপন্যাসের নায়কও এমনই বেবি, শুধু সাজিয়ে গুছিয়ে লিখেছে, এই যা। চুপ কর তুই। একথা তুর্য ভাইয়ের কানে গেলে আমাকে মেরে শুটকি দিবে, সাথে তোকেও। খুব সাবধানে ফিসফিস করে বলে আহি, যদি কেউ শুনে ফেলে এই ভয়। আহিয়াপু, আহিয়াপু। আহিকে ডাকতে ডাকতে রুমে আসলো তাহি। তার চোখে মুখে উৎফুল্লতার ছোঁয়া। আহি কল কেটে মোবাইলটা পাশে রাখলো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তাহি ফের বলল, দ্রুত ব্রাশ করো, সবাই নদীতে গোসল করতে যাবে। ছোট থেকে শহরে বড় হওয়ায় সেভাবে কখনোই নদীতে গোসল করা হয়নি। এবারই হয়তো জীবনে প্রথম, তাই আহির চোখে মুখে উৎফুল্লতার জোয়ার বয়ে গেল। কে কে যাবে? সবাই। আমি, তুমি, ভাইয়া, শান্ত ভাইয়া, প্রান্ত ভাইয়া, মেহেদি ভাইয়া, শবনম আপু, আরও কয়েকটা ভাইয়া আর আপু। এবার তাড়াতাড়ি চলো। বলে আবারও দৌড়াতে দৌড়াতে বাইরে চলে গেল সে। আহি দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একটা সুতির থ্রিপিস পরে নিল। এক প্রকার দৌড়েই বাড়ির গেটের সামনে গেল। সবাই বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের সামনে 3টা ভ্যান গাড়ি রাখা। বাড়ি থেকে নদীর দূরত্ব বেশ খানিকটা হওয়ায় ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। ছেলেরা সবাই লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে দেখেই আহি এইদিক ওইদিক চোখ ঘুরিয়ে তুর্যকে খুঁজলো। তুর্যকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা তার অনেক দিনের খায়েশ। আজ যদি দেখতে পারে তাহলে চট করে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে। তুর্য ভাইয়ের প্রেস্টিজ পাঞ্চার করতে পারলে আহা কি শান্তি। তবে এইসব সুখের ভাবনা বেশিক্ষণ স্থায়ী করতে পারলো না সে। এতগুলো লুঙ্গি ম্যানের মধ্যে একটা ট্রাউজার ম্যান দাঁড়িয়ে আছে, মধ্যে না এক পাশে। এ যেন গোবরে পদ্ম ফুল। না, এবারও একটু ভুল হয়ে গেল। পদ্ম ফুলে গোবর। এতক্ষণ আহির জন্যই অপেক্ষা করছিল সবাই। সে আসতেই একে একে সবাই ভ্যানে উঠতে আরম্ভ করলো। তারা মোট 12 জন হওয়ায় 3টা ভ্যান সুন্দর মতো করে ধরে গিয়েছে। আহি দৌড়ে গিয়ে একটা ভ্যানের পেছনে বসলো।
মেহেদি বোধহয় আহির বসার অপেক্ষা করছিল। আহি বসা মাত্র সে গিয়ে পাশের সিটটা দখল করলো। বাকি দুটো ভ্যান ভরে গেলেও তাদের ভ্যানের একটা সিট এখনো ফাঁকা। কেউ একজন বাদ পড়েছে মনে হয়। কয়েক মিনিট পর তুর্য ভ্যানের সামনে এসে দাঁড়ালো। সব কয়টা ভ্যানের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে আহিকে বলল, সামনে যা। আমি পেছনে বসবো তুর্য ভাই। এক কথা বারবার রিপিট করবো না আমি। নাও গো আহেড। শান্ত অথচ শীতল কণ্ঠের হুমকিতে ভয় পেল আহি। তবে সেটা প্রকাশ না করে থমথমে মুখে সামনে গিয়ে বসলো সে। আর মনে মনে হাজারটা গালি ছুড়ল। তবে তার পাশের সিটে শবনম থাকায় কোনো সমস্যা হয়নি। 10 মিনিটের রাস্তা বকবক করতে করতে পৌঁছে গিয়েছে। এদিকে মেহেদি মনে মনে যত আশা নিয়ে আহির পাশে উঠেছিল তার সবটাই ভেঙে চুরমার হয়ে গেল। মিনিমাম একটা কথা বলার সুযোগ পেল না। আঁকা বাঁকা সরু ইটের রাস্তার বুকের ওপর দিয়েই পরপর 3টি ভ্যান সারি বেঁধে চলেছে। সকাল সকাল বের হওয়ায় পরিবেশটা খুবই স্নিগ্ধ। আকাশ ভেদ করে সূর্যটা কিছুক্ষণ আগে উঠলেও তাপটা এখনো প্রখর নয়। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছের দরুন রাস্তায় কোথাও সূর্যের আলো পড়ছে তো কোথাও ছায়া। কেউ কেউ গ্রামের এই প্রকৃতি ফোন বন্ধ করছে। বেলা তখন 10টা। বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে সবাই। নিজেদের গাড়ি সহ আরো কিছু সংখ্যক ভাড়া করা গাড়ি বাড়ির সামনের রাস্তায় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। একদম সামনে বরের গাড়ি। খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা। বাড়ির মাথার লোকগুলো সবটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেটা দেখছে। শুক্রবার হওয়ায় তাদের ইচ্ছা কনের বাড়িতে গিয়ে জুম্মার নামাজ আদায় করবে। কনে পক্ষ থেকে সেই কথাই জানানো হয়েছে। আসলাম চৌধুরী অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছেন বাড়ির ছোট সদস্যরা অনুপস্থিত। ভেবেছিলেন হয়তো বাড়ির সামনে খোলা জায়গায় আড্ডা দিচ্ছে, কিন্তু সেখানেও না দেখে পুনরায় অন্দরমহলে ফিরে আসলেন তিনি। রান্নাঘরে দিকে মারুফা বেগমকে দেখতে পেয়ে প্রশ্ন ছুড়লেন, বাড়ির বাচ্চারা কোথায়? তারা তো সেই সকালে নদীতে গোসল করতে গিয়েছে, এখনো অবধি খবর নেই। নদীতে গোসল করতে গিয়েছে মানে? তুর্য ব্যতীত একটাও তো সাঁতার জানে না। ওদের যাওয়ার অনুমতি কে দিল? মেজুবো? বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে বললেন আকবর চৌধুরী। তুর্য আছে ভাইজান, সমস্যা হবে না। স্থির হয়ে আসলাম চৌধুরী নিজের উত্তর দিলেন, তুর্য একা কয়টাকে দেখবে? বিপদ আপদের কথা কিছু বলা যায়? তুমি চিন্তা করে রোগবালাই ডেকে এনো না। নাও পানি খাও। বলে স্বামীর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন পারভিন বেগম। বাড়ির আরেকজন বলা নাই কওয়া নাই হুট করে ডাকা গিয়ে কল করে জানাচ্ছে সে রাজনীতিতে গুরুত্বপূর্ণ কাজ আছে। এতই যখন কাজ, আসার দরকার কি ছিল? বড়গুলো যদি এইসব করে বেড়ায়, ছোটগুলো তো করবেই। প্রেশার না বাড়িয়ে উপায় আছে কি? কাল নায়ক শিকদারের ক্যাম্পে নাকি আগুন লেগেছে বলতে লাগানো হয়েছে তাদের ভাষ্যমতে। সেটা বর্তমান মেয়রের লোকেরা করেছে। মেয়র গোপন বৈঠক করে রাজধানীর বাইরে গিয়েছে আর এইদিকে আগুন দিতে তার লোকেদের লিলিয়ে দিয়েছে যাতে তার দিকে আঙুল না ওঠে। কাল রাতে হঠাৎ এই কথা কানে আসে আসিফ চৌধুরীর। কাউকে কিছু না জানিয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। জানালে হয়তো দিত না বলেই মূলত না জানিয়ে বের হয়েছেন তিনি। তাই গন্তব্যে পৌঁছেই বড় ভাইকে সেটা ফোন করে জানিয়েছে। আহি আজ ডাস্টি রোজ শেডের একটা লেহেঙ্গা পরেছে, যার উপর সোনালি সুতোয় করা জটিল কারুকাজ, মুক্তোর মতো চিকচিকে পাথর আর সূক্ষ্ম সিকোয়েন্সের ঝিলিক, ওড়নায় ঘন মুক্তো আর জরি কাজ। হাতে জড়ানো চুড়িগুলো যেন আলাদা এক সৌন্দর্য বহন করে। মোটা আর চিকন সোনালি চুড়ির মিশ্রণ, যার মাঝে ঝরে পড়ছে মুক্তোর গাঁথনি। চুলে কোনো শক্ত খোপা নেই কোনো কড়া বাঁধন। তার লম্বা কালো চুল একপাশে সরে পড়েছে কাঁদবে, আলতো করে গড়িয়ে পড়ছে গায়ের ওপর। তবে আজ সুতোর মতো টান টান চুলগুলো কৃত্রিম ভাবে ঢেউ খেলানো হয়েছে। আর গলার কাছে এক সরু হার, সূক্ষ্ম নকশা আর মুক্তোর কাজ করা, যেন তার পরিধানের পরিপূর্ণতা ঘোষণা করছে। খুব ভারী নয়, কিন্তু এতটাই পরিমিত আর মার্জিত যে চোখে আটকে যায়। সব মিলিয়ে একদম পুতুলের মতো দেখা যাচ্ছে আহিকে, যেন রক্তে মাংসে গড়া পুতুল একটা। সিরিয়াল দিয়ে রাখা গাড়িগুলোর 6 নম্বরটায় বসে আছে। গরমে অবস্থা খারাপ। লেহেঙ্গার ওড়নায় মোটা করে পাড় বাঁধানো কারুকাজ থাকায়
সেটা নাড়িয়ে চাড়িয়ে বাতাস নেওয়ার চেষ্টায় আপাতত ব্যস্ত সে। যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনিতেই গরম, তার উপর 3 জনের সিটে 4 জন বসে আছে। গরমে একদম জান বেরিয়ে যাচ্ছে। তাদের বাড়ি থেকে আসা গাড়িগুলোর প্রত্যেকটাই এসি লাগানো, তবে সেগুলোর একটাই ওঠার সৌভাগ্যও হয়নি তার। মেহেদি বাইক নিয়ে যাচ্ছে। একটু আগে সে আহিকে অনেকবার বলেছিল তার সঙ্গে যেতে, কিন্তু সে যায়নি বাড়ির প্রেসিডেন্টের ভয়ে। যে ভালোবাসে সে শাসন বকাঝকাও করতে পারে, কিন্তু যে ভালোবাসে না সে বকাঝকা করে কোন অধিকারে? ভালোবাসার সময় কখনোই তুর্য ভাইকে খুঁজে পাওয়া যাবে না, অথচ বকাবকি করার সময় সবার আগে থাকবে। এইসব আবুল তাবুল ভাবনার মাঝে সে গাড়ির জানালা দিয়ে দেখতে পেল কালো রঙের স্যুট পরিহিত এক মানব গেটে ঠেলেই বাইক নিয়ে বের হচ্ছে। আজকে সুন্দর দেখাচ্ছে তুর্য ভাইকে। যদিও প্রতিদিনই তাকে সুন্দর দেখায়, বাহ্যিকভাবে তুর্য ভাই কতটা হ্যান্ডসাম, সুদর্শন এক পুরুষ। অভ্যন্তরীণ ভাবেও যদি এমনটা হতো, তাহলে সে তারিনের কথা মতো তুর্যকে পটিয়ে ফেলতো। যদিও পটাতে পারতো কিনা সন্দেহ, তবে চেষ্টার কোনো কমতি রাখতো না সে। এখন এত সব ভাবনার সময় নেই। দ্রুত গাড়ি থেকে বের হলো সে। যেভাবেই হোক তাকে বাইকে যেতে হবে, না হলে গরমে মরে পড়ে থাকবে। যেই ভাবা সেই কাজ। 2 হাতে লেহেঙ্গা সামান্য উঁচু করে দৌড়াতে দৌড়াতে তুর্যের সামনে গেল। তারপর 2 হাত দ্বারা 2 হাঁটুতে ভর করে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাইকে নিবেন তুর্য ভাই? গম্ভীর কণ্ঠের কাট উত্তর শুনে সোজা হয়ে দাঁড়ালো আহি। অনুনয়ের সুরে ফের বলল, নিয়ে চলুন না প্লিজ, গাড়িতে অনেক ক্যাচিং। মেহেদির সাথে যা, সেও বাইক নিয়ে যাচ্ছে। বলে বাইকে উঠে বসলো তুর্য। আর কখনো কারো হাতে মেহেদি দিব না। হাতে কেন, পুরো শরীরে লাগিয়ে দে, হু কেয়ার্স। সত্যি? তাহলে খোটা দিচ্ছেন কেন? আর না নিলে আমি সেই কথা বলে দিব? কোন কথা? হৃদয় আড়াআড়ি ভাবে কুচকে জিজ্ঞেস করলো তুর্য। সেই কথা? আসলে এমন কথাও নেই যেটা আহি বলে দিবে, শুধুই ভয় দেখানোর জন্য এমনটা করছে সে। তবে এটা যে মিথ্যা কথা সেটা তুর্য ভালো করেই জানে, তাই সে বলল, যা বল। না, ভয় দেখে কোনো কাজ হচ্ছে না। পুনরায় অনুনয় বিনিময় করে আহি বলল, তুর্য ভাই নিন, না হলে কিন্তু কান্না করে দেব। দে। বলেই বাইক স্টার্ট দিল তুর্য। বাইক স্টার্ট হওয়ার শব্দে আহি পেছন থেকে সেটা টেনে ধরে সত্যি সত্যি চেঁচিয়ে কান্না আরম্ভ করলো। যদিও সবটা নাটক, সেটা তুর্যরও জানা নয়, তাই সে চিবিয়ে বলল, জমা না করে ওঠ, স্টুপিড। তুর্যের এক কথায় আহি কান্না থামিয়ে বাইকে উঠে বসলো। কার্য হাসিল করতে পেরে মহা খুশি সে। বাইকে ওঠার সাথে সাথে গলার সুর পাল্টে গেল তার। বরাবরের মতো করে বলল, আপনি তো বাইক আনেননি, তাহলে এটা কোথায় পেলেন? তোর বাপ যৌতুক দিয়েছেন। আপনাকে যৌতুক দিতে যাবে কোন দুঃখে খচ্চর লোক? কথাটা মনে মনে বললেও সামনাসামনি বলার সাহস দেখালো না আহি। বাই এনি চান্স বাইক থেকে ফেলে দিলে কি অবস্থা হবে তার? অসহ্য রকমের ডিপ্রেসড হয়ে তুর্যের পাশে দাঁড়িয়ে আছে আহি। মানুষ বিয়ে বাড়িতে কেন আসে? অবশ্যই আনন্দ করতে, কিন্তু সেটা আর হচ্ছে কই। তার ইচ্ছা ছিল বিয়ে বাড়ি গিয়ে বরের সাথে গেটে দাঁড়াবে, আনন্দ করবে, কিন্তু সেটা তুর্য ভাই হতে দিল কই? এই যে একটু আগে বাইক থেকে নেমে দৌড় লাগিয়েছিল সে গেটে দাঁড়াবে বলে, কিন্তু তখনই তুর্য খপ করে তার বাহু ধরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? সে মিষ্টি করে উত্তর দিল, গেটে। আর তুর্য ভাই জিপটাকে নিম তিতা বানিয়ে বলল, চুপচাপ এখানে দাঁড়া। সেই তখন থেকে সেভাবেই দাঁড়িয়ে আছে। লোকটা এমন ভাবে হাত ধরে রেখেছে যেন ছাড়লেই পালিয়ে যাবে সে। নিজে তো দিব্যি ফোন স্ক্রল করে যাচ্ছে, আর এইদিকে যে তার হাত ব্যথায় ছেড়ে যাচ্ছে, এদিকে কোনো খেয়াল আছে তার? এর চেয়ে বরং গাড়িতে আসাই ভালো ছিল, অ্যাটলিস্ট গেটে তো দাঁড়াতে পারতো। এভাবে মোচড়ামুচড় করছিস কেন বেয়াদব? ব্যথা লাগছে, হাত ছাড়ুন। তুর্য হাত ছেড়ে দিল। আহি মিনমিন করে ফের বলল, একটু যাই তুর্য ভাই। কি বললি, রিপিট কর। প্যান্টের পকেটে মোবাইল রাখতে রাখতে কথাটা বলল তুর্য। বলেছি আপনার বিয়েতে আমি কিন্তু সব সময় আপনার পাশেই দাঁড়িয়ে থাকবো, তখন কিন্তু গেটেও দাঁড়াবো, বুঝেছেন? পাশে দাঁড়িয়ে কেন থাকবে, বসে থাকবে? চল এখন। বলে পুনরায় একই কায়দায় আহির হাত ধরে গেটের ভিতর প্রবেশ করলো তুর্য। কয়েকবার হ্যালো হ্যালো করার পরও অপরপক্ষ থেকে কোনো সাড়া নেই পেয়ে পিঙ্কি ফের বলল, হ্যালো, শুনতে পাচ্ছিস না? হ্যালো। কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। গানের সুরে গেয়ে উঠল নাবিল। তুই কেন? আমি তো আলিয়াকেই কল করেছিলাম। নাটক করস? আলিয়াকে কল করছস, আর কল আইলো আমার নাম্বারে। কথাটা বলে কিছুক্ষণ অপেক্ষা করলো নাবিল।
কোনো সারা শব্দ না পেয়ে ঠোঁট চেপে হাসি আটকে পুনরায় বলল, গত 2 দিন কল করি নাই বলে তুই থাকতে না পেরে কল করছস। আসল কথাটা ধরে ফেলায় ঘাবড়ে গেল পিঙ্কি। প্রসঙ্গ পাল্টাতে বলল, কি হয়েছে তোর? কথার মাঝে একবারও গালি দিলি না যে, আবার থেকে থেকে শুদ্ধ ভাষায়ও কথা বলছিস। বাড়া গালি দিলেও দোষ, না দিলেও দোষ। কোন পথে যাব আমি? বাইদা মাটির রাস্তা, তোর জন্য গালি দেওয়া ছাইড়া দিতাছি। আর মনে উঠাইস না বাড়া। আমি যা চাইবো সব করবি, নিজেকে বদলেও ফেলবি। चाहोगे तुम जैसा हो जाऊंगा वैसा, चाहो तो वादा ये ले लो। तुम एक मुसाफिर हो, मैं कोई राह अनजानी। तुम एक मुसाफिर हो, मैं कोई राह अनजानी। मन चाहे मोड़ दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का तू मीठे घाट का पानी। বউ নিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফেরার সময় আর আহি তুর্যের সাথে আসেনি। একটু কষ্ট হলেও গাড়িতে এসেছে। রাত তখন অনেক গভীর, প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। থেকে থেকে হাসি ঠাট্টার রোল ভেসে আসছে। ছাদের একপাশে কয়েকটা মাথা গোল হয়ে বসে আছে। শান্ত প্রান্ত আহি আর মেহেদি। বৃত্তের মাঝখানে মুঠো ফোন রাখা, তাতে লুডো কিং খেলা হচ্ছে। পরপর 3 ম্যাচ খেলেছে তারা, সব বারে আহি হেরেছে। এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলা হচ্ছে। এবার আহির ফিল্ড অনেকটাই ভালো, ফার্স্ট না হলেও হারবে না নিশ্চিত। একটু আগেই মেহেদি তার একটা পাকা গুটি কেটে দিয়েছে, সেটা নিয়ে বেজায় চটে আছে আহি। প্রতিশোধ নিতে তার প্রত্যেকটা গুটি মেহেদির পেছনে লাগিয়ে দিয়েছে। তাতে সে আবার হারলেও সমস্যা নেই। মেহেদির একটা গুটি কাটতে পারলেই তার মনের খায়েশ মিটবে। আহির কাণ্ড দেখে প্রান্ত বলল, আরে আহিপু, তুমি মেহেদি ভাইয়ার পিছনে পকেটের মতো পড়ে আছো কেন? আরে পড়ুক, আমার কোনো প্রবলেম নেই। বলেই বাঁকা চোখে আহির দিকে তাকালো মেহেদি। তার চোখে একরাশ মুগ্ধতা। একটা মানুষ এতটা কিউট কিভাবে হতে পারে, যেন সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টি। যদিও প্রেমিকের চোখে তার প্রেমিকারা বরাবরই সুন্দর হয়। মেহেদি ভাইয়া, আপনাকে আমি খাবোই খাবো, দেখে নিয়েন আপনি। শান্ত, তুইও দেখিস। আহির কথায় ধ্যান ভাঙলো মেহেদির। লুডুর খোটে চোখ নিবদ্ধ করে বলল, খেয়াল করুন বা না করুন, আমি আপনাকে খাবোই। ছি আহিপু, তখন থেকে খাওয়া খাওয়া করছিস, তুই কি খাবি? আজ তো আদিল চোখে ঘুম নেই তোদের? এত রাতে খাওয়া খাওয়ি করছিস কেন? ভাইয়া আমি কিছু বলিনি, আইয়পু বলছে। তুর্যের ধমক শুনে কোন রকম কথা বলেই এক দৌড়ে নিচে চলে গেল শান্ত। তার দেখা দেখি প্রান্ত আর মেহেদিও 1 পা 2 পা করে পেছাতে পেছাতে চোখের আড়াল হয়ে গেল। শুধু আহি একা পড়ে রইল। এতে পালানোর কি আছে সেটাই বুঝছে না। মুহূর্তেই শান্ত শেষ কথাটা তার মস্তিষ্কে বাড়ি খেলো। কিছু বলবে তার আগেই সামনে দাঁড়িয়ে থাকা মানবটি বলে উঠল, তোকে কি আলাদা করে ইনভিটেশন কার্ড দিতে হবে? বিশ্বাস করুন তুর্য ভাই, আমি গুটি খাওয়ার কথা বলেছি, আমি ওসব ভাবিনি সত্যি। সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল আহি। তোকে এক্সপ্লেনেশন দিতে বলিনি, ইডিয়েট। যা এখান থেকে। খেলাটা শেষ করি, এবার আমার পজিশন ভালো তুর্য ভাই। ওদের ডাকবো? এক্ষুনি যাবি নাকি মার খেয়ে যাবি? এক্ষুনি যাব। বলে কোনো রকমে মোবাইলটা উঠিয়ে দৌড় দিল আহি। সাথে নিজের ভাগ্যকে কয়েকটা কথা শোনালো। এই পর্যন্ত যতবার লুডো গেম খেলেছে একবারও জিততে পারেনি সে। এবার একটু আশা ছিল, তবে তার উপর 1 বালতি জল ঢেলে দিলেন তুর্য ভাই। তোমার সাথে প্রথম কথা বলার পর থেকেই মনে হচ্ছিল তুমি আলাদা। তোমার হাসি, তোমার বোকামো, তোমার বাচ্চামো, কথা বলার ভঙ্গি, এভরিথিং আমার কাছে স্পেশাল। আমি জানি জীবনে সবসময় সহজ হবে না, কিন্তু আমি চাই তোমার হাতটা ধরে পথ চলতে, আনন্দে দুঃখে ঝড়ে বৃষ্টিতে হাসি কান্নায় সবসময় তোমার পাশে থাকতে। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে আহি? আমার জীবন সঙ্গী হয়ে আমার গল্পটাকে পূর্ণ করবে? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।